ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের হাওয়া হঠাৎ করে একেবারে বদলে গেছে। হাসিনা সরকার এবং ডক্টর ইউনূসের আমল পার করে এবার বর্তমান তারেক রহমানের আমলেও রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতার গদিতে টিকে থাকার এই বিশাল খেলায় তিনি সবচেয়ে বড় তুরুপের তাস। চারিদিকে শুধু একটাই খবর, এক লাফে সুপ্রিম কমান্ডার হতে যাচ্ছেন মাস্টারমাইন্ড ওয়াকার। আর ঠিক সেই সময় নতুন সেনাপ্রধান হিসেবে ফাঁস হয়ে গেছে মাইনুর রহমানের নাম। এই জোড়া খবর বাতাসে ভেসে বেরিয়ে রীতিমতো কাঁপছে দিল্লি। ভারতীয় মিডিয়ার দাবি, এই বিশাল রদবদলের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। সুপ্রিম কমান্ডার বানিয়ে ওয়াকারকে বিশাল দায়িত্ব দিয়ে নিজের হাতেই নাকি রাখতে যাচ্ছে তারেক রহমান সরকার। পর্দার আড়ালে আসলে কি ঘটছে তা নিয়ে থাকছে আজকের পপুলার টাইমসের এই বিশেষ প্রতিবেদন। দেশের রাজনীতির পাতা উল্টালে দেখা যায় ক্ষমতার গদি বদলের সবচেয়ে বড় ঝড়গুলো সবসময় আছড়ে পড়ে ঢাকা ক্যান্টনমেন্টের ওপর। আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, এরপর হয়তো বেজে উঠবে এক চূড়ান্ত বিদায়ের ঘণ্টা। সম্পূর্ণ নতুন এক রূপ ধারণ করবে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব এবং ক্ষমতার দৃশ্যপট। সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ক্যান্টনমেন্টের ভেতরে পর্দার আড়ালে আসলে কি চলছে? ইতিহাসের এক বিশাল ঘটনার সাক্ষী হয়ে আছেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সামরিক ইতিহাসে এমন ঘটনা সত্যি আগে কখনো দেখা যায়নি, কারণ তিনি সম্পূর্ণ তিনটি আলাদা সরকারের অধীনে অত্যন্ত দাপটের সাথেই কাজ করেছেন। প্রথমে বিগত হাসিনা সরকার, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের নতুন সরকার। এই তিনটি একেবারে আলাদা রাজনৈতিক পরিবেশেও তিনি সেনাবাহিনীর চেইন অন কমান্ডকে দারুণভাবেই ধরে রেখেছেন। 2024-এর 5ই আগস্টের ছাত্র জনতার বিশাল আন্দোলনে তার ভূমিকা সবাই মনে রেখেছে। ঠিক তেমনি সম্প্রতি সেনাবাহিনীর বিভিন্ন ঘাঁটির নাম ইসলামের চাল খলিফার নামে তিনি এক বিশাল বাজিমাত করেছেন। পাশাপাশি চাকরিতে থাকা অবস্থায় সেনা সদস্যদের দাঁড়িয়ে রাখার অনুমতি দিয়ে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন এবং কুড়িয়েছেন ব্যাপক প্রশংসা। তবে বিগত দিনে নির্দিষ্ট কিছু রাজনৈতিক বিষয় নিয়ে তাকে ঘিরে বিভিন্ন মহলের সমালোচনাও কম হয়নি। কিন্তু সমালোচনার ঝড় কিংবা প্রশংসার জোয়ার সবকিছুকে ছাপিয়ে এখন সময় নিয়মে জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যেতেই হবে। আর ঠিক এই কারণেই পরবর্তী সেনাপ্রধান কে হতে পারে তা নিয়ে চলছে টানাপোড়েন। এই উত্তেজনার মধ্যেই সাউথ ব্লকের আক্কেল গুরুম করে দেওয়া এক খবর ফাঁস হয়েছে নর্থ ইস্ট নিউজের মাধ্যমে। নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদনে এমন এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যা দেখে রাজনৈতিক মহলে নতুন করে লঙ্কা কাণ্ড বেজে গেছে। সেখানে দাবি করা হচ্ছে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হয়তো সেনাবাহিনী প্রধানের পদ ছেড়ে সরাসরি সুপ্রিম কমান্ডার বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হতে পারেন। প্রাতিষ্ঠানিক নিয়ম এবং প্রজ্ঞাপন অনুযায়ী 2026 সালের 23শে জুন দায়িত্ব নেওয়ায় ওয়াকারুজ্জামান 2027 সালের 23শে জুন পর্যন্ত পুরো 3 বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 3 বছরের নিয়মিত মেয়াদে তিনি চাইলে রাষ্ট্রপতির কথায় সরকারের সিদ্ধান্তে মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারতেন। কিন্তু বহিরাগত গণমাধ্যমের এই প্রতিবেদনটি সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক হিসেব নিকেশের দিকে আঙুল তুলছে। সেখানে দাবি করা হচ্ছে নিজের ক্ষমতা এবং সামরিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও বেশি শক্তিশালী করতেই তাকে সরাসরি সুপ্রিম কমান্ডার পদে বসানোর এই বিশাল পরিকল্পনা চলছে। তবে এই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার সাধারণ কোনো বিষয় নয়, কারণ এর জন্য দেশের সংবিধানে এক বিরাট পরিবর্তন আনতে হবে। বর্তমান বাংলাদেশের সংবিধানে 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হলেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই একক ক্ষমতা যদি অন্য কোনো পদের হাতে দিতে হয় তবে সংসদে 2/3 ভোটে বিল পাশ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে কিংবা বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনায় সেনাপ্রধানকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পদে বসানোর এক জোর চেষ্টা চলছে বলে ভারতীয় প্রতিবেদনে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগে সংসদের অধিবেশনে হয়তোবা এই ধরনের একটি প্রস্তাব তোলা হতে পারে, আর সেটি 27তম সাংবিধানিক সংশোধনী হিসেবে পাশ করা হচ্ছে। এই বিল পাশ করিয়ে তিনি বাহিনীর সর্বাধিনায়ক দায়িত্ব ওয়াকারের ওপর দেওয়া হতে পারে। এতে করে অবসরের সময় বাতিল হওয়ার পাশাপাশি ফিল্ড মার্শাল হিসেবে তার মেয়াদ 2029 সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে পুরো সশস্ত্র বাহিনী এখন সুনির্দিষ্ট এবং বিশ্বস্ত নেতৃত্বের অধীনে কাজ করছে। এতে তারেক সরকারের পুরোপুরি সমর্থনও রয়েছে। ওয়াকারুজ্জামান যদি সুপ্রিম কমান্ডার হয়ে যান তবে নতুন সেনাপ্রধান কে হবেন? আর এখানে মোদী সরকারের মাথায় হাত পড়ার মতো খবর বেরিয়ে আসছে। বিশেষ করে তারেক সরকারের ভারত বিরোধী নীতি, পাকিস্তান, চীন ও তুরস্কের সাথে বিশেষ সম্পর্ক ঘিরে সেনাবাহিনীতেও ঠিক একই রকমের চিন্তাভাবনা নেতৃত্ব খোঁজা হচ্ছে। যদিও তারেক সাহেবের সরকার বা বড় কটাদের তরফ থেকে এখনো কোনো নিয়ম এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, যার ফলে সম্ভাব্য নতুন প্রধান হিসেবে কয়েকজন বড় অফিসারের নাম বারবার সামনে এলেও চূড়ান্ত সিদ্ধান্তটি এখনো সবার অজানায় রয়ে গেছে। তবে সম্প্রতি সেনাবাহিনীর একেবারে ওপরের দিকে বেশ কয়েকটি বড় এবং কৌশলগত পদে যে রদবদল করা হয়েছে তা কিন্তু গভীর এবং ভবিষ্যতের একটি বড় ইঙ্গিত দেয়। আর এই ইঙ্গিত পেয়ে দিল্লির মসনদে শুরু হয়েছে কাঁপুনি।
এই রদবদলের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর অত্যন্ত ক্ষমতাধর পদ হিসেবে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ঠিক পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মির মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং পিএসও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কাজের ভেতরে এই দুটি পদকে সবচেয়ে বড় বা শক্তিশালী চালিকা শক্তি হিসেবে দেখা হয়। স্বাভাবিকভাবেই এই বড় দুই কর্মকর্তার নাম পরবর্তী সম্ভাব্য সেনাপ্রধানের আলোচনায় সবার আগে চলে এসেছে। এর পাশাপাশি বিভিন্ন মহলে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান নামও অন্যতম উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে। তবে নতুন সেনাপ্রধান হওয়ার দৌড়ে কাজের অভিজ্ঞতা, কৌশলগত অবস্থানের দিক থেকে তিনি সবচেয়ে বেশি আলোচিত কেন্দ্রে আছেন। তিনি হলেন সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। বর্তমান সেনাবাহিনী অপারেশনাল পরিকল্পনা এবং প্রশাসনিক কার্যক্রমের মূল চাবিকাঠি হলেন তিনি। এর আগে তিনি আর্টিলারি ডিরেক্টর, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া কমান্ডের জিওসি হিসেবে নিজের কাজে প্রমাণ দিয়েছেন। বিশেষ করে ৩৩ কম পদাতিক ডিভিশন, ২৪তম পদাতিক ডিভিশন জিওসি হিসেবে দায়িত্ব পালনের বিশাল মাঠ পর্যায়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। বাংলাদেশ সেনাবাহিনীতে সিজিএস পদটিকে সেনাবাহিনীর ঠিক পর দ্বিতীয় সর্বোচ্চ কার্যকারী দল হিসেবে ধরা হয়েছে। এই পদে থাকা ব্যক্তি সরাসরি সেনাপ্রধানকে বিভিন্ন বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেন এবং সেনাবাহিনীর বাজেটের মতো বড় বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন। সামরিক বাহিনীর ইতিহাস ঘাটলেই দেখা যায় বাংলাদেশ এ পর্যন্ত দায়িত্ব পালন করা ১৭ জন সেনাপ্রধানের মধ্যে ৭ জনই এই পদে আসার আগে সিজিএস হিসেবে কাজ করছেন। আর ঠিক এই পরিসংখ্যানের কারণেই মাইনুর রহমানের সম্ভাবনাকে অনেকেই সবচেয়ে বেশি বলে মনে করছেন। তারেক রহমান অত্যন্ত সুকৌশলে একেবারে পাক্কা দাবার চাল চেলেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে সিজিএস পদের বিশাল ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান বলেছেন এর কোনো অংশে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। পিএসও হিসেবে সশস্ত্র বাহিনীর ৩টি প্রধান বিভাগের অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনীর মধ্যে তাল মিলিয়ে চলার মতো অত্যন্ত কঠিন কাজ তিনি খুব দারুণভাবেই সামলেছেন। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এবং তার দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কারণে সবসময় বড় কর্তাদের বিশেষ নজরে থাকতে হয়েছে। এর পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের ক্যারিয়ার রেকর্ডও বেশ চমকপ্রদ এবং একদম লাঘহীন। এই ধরনের বড় নিয়োগ সাধারণত ১৯৫২ সালের আর্মি অ্যাক্ট এবং সরকারের দেওয়া গ্যাজেট অনুযায়ী ঠিক করা হয়। ফলে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো কর্মকর্তাকেই নিশ্চিতভাবে পরবর্তী সেনাপ্রধান হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে মোদী প্রশাসন এবং তাদের মিডিয়াগুলোর মাতব্বরি আর চোখ রাঙানি পাত্তা না দিয়ে তারেক সরকার যে নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে তা একদমই পরিষ্কার। ভারত সবসময় চাইতো বাংলাদেশের সেনাবাহিনী তাদের পছন্দটাই থাকুক, কিন্তু বর্তমানে নতুন হিসেব নিকেশে তাদের এই আশায় পুরোপুরি ছাই পড়ে গেছে। পাকিস্তান, চীন আর তুরস্কের বলয়ে ঢুকে বাংলাদেশ এখন প্রতিরক্ষার যে বিশাল দেয়াল তুলেছে তা ভাঙার আপাতত কারো কোনো জোর নেই। ক্ষমতার এই বিশাল দাবার বোর্ডে শেষ পর্যন্ত কার চাল সফল হবে তা নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান নাকি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, কার হাতে উঠবে সেনাবাহিনীর সবচেয়ে বড় ক্ষমতা? আর এর পাশাপাশি আসল মাস্টারমাইন্ড হিসেবে ওয়াকারুজ্জামান কি সত্যি সুপ্রিম কমান্ডার হিসেবে বিশেষ গদিতে বসবেন? ভারতের মিডিয়া যেসব চাঞ্চল্যকর দাবি করেছে তা যদি সত্যি মিলে যায় তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প তৈরি হবে। তারেক রহমান বা তারেক সরকার যেভাবে সবকিছু নিজের মতো করে সাজাচ্ছে তাতে মোদী প্রশাসনের চোখ কপালে ওঠাটাই তো স্বাভাবিক। সামনের কয়েকটা মাস বাংলাদেশের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে যে বিশাল পরিবর্তনের হাওয়া বইছে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। নতুন সেনাপ্রধান এবং সুপ্রিম কমান্ডারের এই নতুন জুটি দেশের ভবিষ্যৎ প্রতিরক্ষার কতটা বাজিমাত করবে তার উত্তর মিলবে খুব শীঘ্রই। তারেক সাহেবের এই মাস্টার প্ল্যান যদি সত্যি কাজে লেগে যায় তবে কয়েক দশকের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যে নতুন যুগের সূচনা ঘটবে তার বলার অপেক্ষা রাখে না।